আজকে আমরা যেটা বলছি এই শিরোনামটার মধ্যে এক ধরনের উত্তর কিন্তু আছে। আমরা বলছি সংস্কার, সমঝোতা, নির্বাচন। এইটা হচ্ছে আসলে বাংলাদেশের জন্য আমরা বলছি এই মুহূর্তে প্রয়োজন। এখন প্রথমে এই প্রশ্নটা আসে, আসলে কি সংস্কার আমরা চাচ্ছি। রাষ্ট্র সংস্কার আন্দোলন যখন আসলে রাষ্ট্র সংস্কার আন্দোলন হয় না, যখন রাষ্ট্র চিন্তা, তখন আসলে রাষ্ট্র চিন্তার পক্ষ থেকে 18 সালের এপ্রিল মাসে, এইরকম মাসেই এই স্বাধীনতা দিবস যাচ্ছে, মানে আপনার স্বাধীনতার কি বলে যে ঘোষণাপত্র দিবস গেল 10 তারিখে, গত 17 তারিখে গেল হচ্ছে শপথ গ্রহণের দিবস। এইরকম সময়ই আমরা আসলে 2018 সালে প্রথম বলছিলাম যে বাংলাদেশের অজস্র সংস্কার লাগবে, কিন্তু তার মধ্যে প্রধানত 7টা সংস্কার করা দরকার। আমরা বলছিলাম যে সংবিধানের সংস্কার করা লাগবে, বিচার বিভাগের সংস্কার করা লাগবে, সংসদের সংস্কার করা লাগবে, প্রশাসন, আইন কানুন এগুলি যেখান থেকে চলে এর একটা সংস্কার করা লাগবে। আমরা বলছিলাম যে স্থানীয় সরকারের সংস্কার লাগবে, আমরা বলছিলাম অর্থনৈতিক খাতের সংস্কার লাগবে, এবং আরেকটা আমরা বলছিলাম যে মৌলিক অধিকার বলে আসলে আমাদের এখানে যে ধারণা আছে এই জায়গাটার মধ্যে একটা সংস্কার লাগবে। এই 7টা জায়গাকে আমরা বলছিলাম যে প্রধানত যদি এই 7টা জায়গায় আমরা কিছু সংস্কার করতে পারি, তাহলে ভবিষ্যতের বাংলাদেশ, যেই বাংলাদেশ বানানোর জন্য এখানে যুদ্ধ হয়েছে, কিংবা যেই বাংলাদেশ বানানোর জন্য আসলে বারবার আন্দোলন হয়েছে, সেই জিনিসগুলির পথে আসলে বাংলাদেশ হাঁটতে শুরু করবে। এই সংস্কারগুলি হইলেই কালকেই বাংলাদেশ একটা সোনার বাংলা হয়ে যাবে, এইটা ঘটবে না। কিন্তু বাংলাদেশ যে উল্টা পথে হাঁটা শুরু করছে, আপনি যে কারণে স্বাধীন করছেন এই দেশ, সেই লক্ষ্যের দিকে না গিয়ে এটা ক্রমাগত যে পেছন দিকে যায়। আপনি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছেন 70 সালে, বৈষম্য যে বাড়তে থাকে, এই যে উল্টা দিকে যাওয়া শুরু হয়েছে, এই পথটা থেকে আসলে বাংলাদেশ ফিরে আসা শুরু করবে এবং বাংলাদেশ মানুষের বাংলাদেশ হয়ে উঠতে শুরু করবে। আমরা এখনও এইবার যখন আসলে অভ্যুত্থান হইল, 8 তারিখে যখন সরকার হয়, এই সরকারকে আমরা 11 তারিখে 13টা জায়গায় কমিশন করার জন্য অনুরোধ করি। আপনারা এখন যে কমিশনগুলি দেখছেন, এই সরকার যে কমিশনগুলি করছে, আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে, যেহেতু আমরা অনেক আগে থেকে এই আন্দোলনগুলি করে আসতেছিলাম, আমরা বুঝতেছিলাম যে আসলে এই সরকারকে সহায়তা করা দরকার, এবং আমরা তাদেরকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করছিলাম প্রস্তাব আকারে, যে এই জায়গাগুলিতে 11টা জায়গাকে আমরা বলছিলাম, আমরা তখন কমিশন বলি না, আমাদের শব্দটা ছিল যে আমরা বলছিলাম টাস্ক ফোর্স করেন, যে এই জায়গাগুলি আজকে 11টাই করছে তা, কিন্তু আমাদের 2টা জায়গাকে গুরুত্বপূর্ণ 2টা জায়গাকে তারা বাদ রাখছে। আমরা কৃষির কথা বলছিলাম, আমরা অর্থনৈতিক খাতের কথা বলছিলাম, এগুলি বাদ দিয়েই তারা 11টা খাতে এখন কমিশন করছে। তার মধ্যে 6টা আপনারা মতামত পাইছেন। আপনি যে প্রশ্নগুলি করছেন তার মধ্যে 6টা আছে, সাথে সংবিধান আছে। আর মানে এই জায়গাগুলির সম্পর্কে তারা একটা টাস্ক ফোর্স না করে কমিশন করছে, এবং আমরা বলছিলাম যে এটার জন্য 2টা পদ্ধতি অনুসরণ করতে পারে। একটা হচ্ছে যে বিশেষজ্ঞ মতামত নিতে পারে, ধরেন সংসদের কি পরিবর্তন করতে হবে, এইটা নিয়ে সংসদ নিয়ে পড়াশোনা করে, লেখালেখি করে, সারা দুনিয়ার সংসদের ব্যাপারে ঘাটাঘাটি করে, এইরকম লোকজনকে নিয়ে তাদের একটা মতামত নিতে পারে যে বাংলাদেশের সংসদটাকে কার্যকর করতে হলে কী লাগে। আর তার বাইরে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে তাদের সাথে আলাপ করতে পারে। বাংলাদেশের রাজনৈতিক দল গড়ে না, বিমল স্যারের মতো মানুষ যারা রাজনৈতিকভাবে প্রবলভাবে সচেতন কিন্তু কোনো দল করে না, সেই মানুষদের কথা আমরা বলছিলাম যে তাদের কথা শুনতে হবে। অথবা অন্য দল করে, মানে অন্য সংগঠন করে, রাজনৈতিক দল করে না, শ্রমিক সংগঠন করে, বুদ্ধিজীবী সংগঠন করে, সামাজিক সংগঠন করে, পরিবেশ সংগঠন করে, তারা কোনো রাজনৈতিক দলে নাই কিন্তু তাদেরও সংগঠন আছে। সেই জায়গাগুলির সাথে আমরা বলছিলাম র্যান্ডম আপনারা আলোচনা করেন, এক্সপার্টদের ওপিনিয়ন এবং জনগণের মতামত, এই 2টা জিনিস থেকে 2টা জিনিস আপনারা পাবেন। যে তারা যে মতামত দেবে সেই মতামতের মধ্যে আপনারা পাবেন কিছু মতামত কমন, এক্সপার্টের যে মতামত আছে, এক্সপার্টরা তার যে মতামত আছে, এই 2টা জায়গায় কমন পাবেন। আমরা বলছিলাম কমন মিনিমামটাকে বের করে, এই কমন মিনিমামটাকে আপনারা বলেন যে এটা হচ্ছে সংস্কারের জন্যে জাতীয় ঐক্যবদ্ধ।
আর বাকি যে সংস্কারের প্রস্তাব আপনি পাবেন এটাকে বলেন আপনি সংস্কারের আকাঙ্ক্ষা, যেটার পরবর্তীতে ধাপে ধাপে বাস্তবায়ন করা যাবে। ঐক্যবদ্ধ না হলে, ঐক্যমত না আসলে হবে না। এই আমাদের প্রস্তাব ছিল। এই সরকার আমাদের প্রস্তাব অনুযায়ী হাঁটে না। আমাদের প্রস্তাবের বাইরে তারা তাদের মতো করে বোঝার জন্য সময় নিচ্ছে, সময় ক্ষেপণ করছে। সময় ক্ষেপণ করে তারা প্রথমত এক্সপার্টদের ওপিনিয়ন নিছে। এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে এখন রাজনৈতিক দলগুলির সাথে কথা বলতেছে। এখনো পর্যন্ত রাজনৈতিক দলের বাইরে যারা মানুষ আছে তাদের সাথে কোনো আলাপ আলোচনা হচ্ছে না। সেই জন্য এই প্রক্রিয়াটা দীর্ঘতর হচ্ছে এবং যত সময় যাচ্ছে তত আসলে যারা রাজনীতিতে আসলে ক্ষমতা দখল করতে চায়, যারা নির্বাচনের ভেতর দিয়ে ক্ষমতায় আসবে বলে আশা করে, তারা মনে করতেছে যে তাদের সাথে আসলে এক ধরনের ক্ষমতা থেকে তাদেরকে বাইরে রাখার জন্য এক ধরনের আসলে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করা হচ্ছে। আমরা মনে করি যে আসলে এই জায়গাগুলির মধ্যে একটা সমঝোতা হওয়া দরকার। এই যে যারা মনে করেন, আর একটা জিনিস হচ্ছে বাংলাদেশে কেউ কেউ মনে করতেছে তারা যত পরিবর্তন চায় সব পরিবর্তন করতে হবে। কেউ কেউ মনে করতেছে তারা যদ্দূর পরিবর্তন চায় এর বেশি পরিবর্তন হবে না। এই যে আমরা বলি যে বাংলাদেশ একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে, আপনি যেটা বললেন, বাংলাদেশ একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে। আঞ্চলিক যে রাজনৈতিক পরিস্থিতি, আপনি মায়ানমার থেকে শুরু করে আমাদের পূর্ব দিকে সমস্ত জায়গা, ভারত, এই সমস্ত জায়গা কিংবা সারা বিশ্ব পরিস্থিতি আজকে রাজনৈতিকভাবে অস্থিতিশীল হওয়ার দিকে যাচ্ছে। আমাদের দেশ এরকম একটা অস্থির অবস্থার মধ্যে যদি পক্ষে বিপক্ষে এরকম আসলে হয়, তাহলে আপনি ধরতে পারেন যে একটা ঝঞ্ঝাসংকুল নৌকার মধ্যে প্রধান দুইটা পক্ষ আসলে লড়াই যদি করে তাহলে এই নৌকা ডুববে। এই বাংলাদেশের বিপদ আছে যদি এদের মধ্যে আসলে সমঝোতা না হয়। আমরা এই জন্য বলছি যে সংস্কারের জন্য সমঝোতা করেন, সমঝোতার ভিত্তিতে নির্বাচন করেন এবং সেই নির্বাচনের সম্পর্কে আমাদের একটা সমঝোতা প্রস্তাব আছে। এই কথাটা বললে আপনাদের কাছে একটু ক্লিয়ার হবে। 1970 সালের কথা আসছে না, 1970 সালে একটা নির্বাচন হয়েছিল। আপনারা জানেন যে আওয়ামী লীগ সেই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাইছিল। সেই নির্বাচনটা কিসের নির্বাচন ছিল? সেই নির্বাচনে একসাথে দুইটা কাজ ছিল। সেই নির্বাচনে মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি যারা হয়েছিলেন তাদের প্রথম কাজ ছিল যে তারা 6 দফার ভিত্তিতে পাকিস্তানের একটা ঐক্যমত হয়েছিল, এলএফও হয়েছিল, লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডারে বলা হয়েছিল যে বাংলাদেশের জন্য এইরকম একটা সংবিধান হবে আর পাকিস্তানের জন্য এইটার এই মূলনীতি থাকবে। এবং এই সংবিধান যারা ক্ষমতায় নির্বাচিত হবে তারা নির্বাচনের 120 দিনের মধ্যে, প্রথম অধিবেশনের 120 দিনের মধ্যে তারা এই সংবিধান করবে এবং এই সংবিধানের আলোকে পরবর্তীতে এরাই আসলে সরকার পরিচালনা করবে। সেই জন্য আপনারা দেখবেন দুইটা দলিলের কথা আমি আপনাদের বলতেছি। এই এপ্রিল মাসে বাংলাদেশের 10ই এপ্রিলে স্বাধীনতার ঘোষণাপত্র বলে একটা দলিল ঘোষিত হয়েছিল। সেই ঘোষণাপত্রের প্রথম লাইনে আপনারা দেখবেন তারা বলতেছে যে বাংলাদেশের এই ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে একটা শাসনতন্ত্র প্রণয়নের জন্য একটা অবাধ নির্বাচন হয়েছে। তারপরে তারা বলতেছে আমরা নির্বাচিত হয়েছি, আমাদেরকে বসতে দেয় না দিয়ে আমাদের উপর যুদ্ধ চাপাই দিচ্ছে। এই জন্য আমরা এই বাংলাদেশে একটা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ বানানোর জন্য আমরা 26 তারিখে যে স্বাধীনতার ঘোষণা করা হয়েছে এইটাকে অনুমোদন করে আমরা এই লড়াই চালায় যাওয়ার অঙ্গীকার করতেছি। এই হচ্ছে স্বাধীনতার ঘোষণার মূল কথা। তার মানে কি এইটাই কেবলমাত্র সংবিধানের ঘোষণা ছিল? শুধুমাত্র সংবিধান? আপনারা 7ই মার্চের বক্তৃতা বলে দেখবেন। 7ই মার্চের বক্তৃতার মধ্যে একদম প্রথম লাইনের প্রথম প্যারায় আছে শেখ মুজিবুর রহমান বলতেছেন কি অপরাধ করেছিলাম, এই দেশের মানুষ আমাকে ভোট দিয়েছিল, আমার দলকে ভোট দিয়েছিল, কথা ছিল আমরা সংসদে বসবো, আমরা শাসনতন্ত্র করব। শাসনতন্ত্র মানে হচ্ছে সংবিধান, যেটার কথা আমি বললাম। কিন্তু এই বক্তৃতাতেই তিনি বলছেন আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। তার মানে উনি জানতেন যে এইটার আরেকটা দায়িত্ব ছিল যে তারা সংবিধান করার পরে সে যেহেতু আসলে এই দেশের মেজরিটি পার্টির লিডার, তারই প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল। তার মানে আমি বলছি এইরকম নির্বাচন আমরা মাথা থেকে বলতেছিলাম। আমাদের দেশে এটার নজির আছে যে একসাথে দুইটা কাজের জন্য নির্বাচন করা যায়। 70 সালে হয়েছে এটা, 46-এর পরে আমরা হয়েছে নির্বাচন। তাহলে আমরা বলতেছি যারা নির্বাচন আগে চান আর যারা সংস্কার আগে চান তাদের দুইটা পক্ষের মধ্যে সমঝোতা হওয়া সম্ভব। সমঝোতা হয়ে বলা যাওয়া সম্ভব যে যেদিন নির্বাচন হবে
ওই দিনই 2টা কাজের জন্য নির্বাচন করেন। আপনারা বলেন যে আপনারা বৈশাখ প্রথম অধিবেশনে আপনারা সংবিধানের সংস্কার করবেন, এবং এটা করবেন হচ্ছে গণপরিষদ হিসেবেই বলেন আর সংস্কার পরিষদ হিসেবেই বলেন। এই কাজটা আপনি করার পরে আপনারা সরকার গঠন করে দেশ চালাবেন। তাইলে আজকে যেটা সন্দেহ হচ্ছে যে নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে সংস্কারের কথা বলে, কিংবা যে সন্দেহ হচ্ছে যে সংস্কারের না করে আসলে এরা ক্ষমতায় গিয়ে আর সংস্কার করবে না, এই যে সন্দেহ, এই যে অবিশ্বাস, যেটা আসলে জাতিকে বিভক্ত করে ফেলতেছে। মাত্র কয়েকদিন আগে এখনও রক্তের দাগ শুকায় নাই, এখনও আহত ছেলেরা মারা যাচ্ছে, এখনও পর্যন্ত আহত ছেলেরা হাসপাতাল ছাড়ে না। এই অবস্থার মধ্যে এখন যেভাবে বিভাজিত হচ্ছে দেশ, এইটা আসলে আমাদের অভিজ্ঞতায় বলে এইরকম বিভাজন হলে 72 সালে যুদ্ধ করার পরে আমরা আসলে আমাদের দেশের মানুষ তেমন কিছু পায় নাই। 90 সালে জিতার পরে দেশের মানুষ তেমন কিছু পায় নাই। 24 সালে আবারও এত বড় বিজয়ের পরে বাংলাদেশ থেকে যদি বিজয়ের পর বেহাত হয়, এই দেশের মানুষের চেয়ে দুর্ভাগ্য আর কেউ হবে। সেই জন্য আমরা মনে করি, আমরা যেটা বলছি যে সংস্কার লাগবে, এটার জন্য সমঝোতা লাগবে, এটার জন্য নির্বাচন এইভাবে করা লাগবে। এই হচ্ছে বাংলাদেশের জন্য আজকে সবচাইতে উপযুক্ত ফর্মুলা। আমরা নিজেরাই সংস্কারের কথা বলছি, এ কথা আপনারা বলেন, আমরা এটা নিয়ে একবারও বলি নাই। আমরা বাংলাদেশে একবারও দাবি করি নাই যে সংস্কারের কথা আমরা প্রথম বলছি, অথবা আমাদের এখানে একটা মাতব্বরির ব্যাপার আছে, আমরা মাতব্বরি চাই। আমরা একবারও বলি নাই যে এটা আমরা বলছি। আমরা বলছি যে আমরা যেটা যে একটু আগে বলছিলেন একজন, আমরা বলি যে সংস্কারের কথা আমরা বলছি, কিন্তু এটা কেন আসলে বাংলাদেশে এত জনপ্রিয় হলো? এটা হইল এই কারণে যে আমরা প্রকাশ্যে চিন্তাটা আনছি, কিন্তু এই চিন্তাটাই সমাজের মধ্যে আসলে জন্মাইতেছিল। চিন্তা অনেকের মধ্যে, এই আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের মধ্যে ছিল বলে আমরা বলার পরে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে সংস্কারের কথা বলে, এটা সবার সাথে তো আমাদের দেখা হয়নি, এরা তো আমাদের নামও জানে না, এরা তো আমাদের সংগঠনকেও চিনে না। তাইলে কেন তারা বলতেছে? তারা বলতেছে মানে হচ্ছে এই যে তাদের মধ্যেও আমাদের মতোই চিন্তা আছে, এবং আমাদের মতো করে এরা বাংলাদেশের সমস্যার সমাধানের কথা ভাবে। সেই জন্য আমরা আগে বলছি বলে আমরা কোনো কৃতিত্ব দাবি করি। আমরা মনে করি যে জনগণের আকাঙ্ক্ষার সাথে আমরা ছিলাম, আছি, আমরা থাকি, এবং আমরা বাংলাদেশের সংস্কারটা চাই। এইখানে আমাদের, আমি ওই অত বড় ধরেন শেখ মুজিবের মতো অত বড় নেতা না, তো আমরা বলতে চাই আমরা কোনো কিছু চাই না বাংলাদেশে। আমরা কোনো পদবি, কোনো ধরনের সংস্কার কমিশনে কোনো অবস্থা কিচ্ছু আমরা নেই। আমাদেরকে ধরেন আপনারা দেখবেন যে বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশন হয়েছে না, ওই কমিশন যদি কয়েকজন বুদ্ধিজীবীর সাথে, মানে কয়েকজন সংবিধান বিশেষজ্ঞের সাথে কথা বলতো, তাদের হিসাবে কামাল হোসেনের পরে তারা ধরেন আমার নাম রাখছে, তারা 2 নম্বর বিশেষজ্ঞের নাম রাখছে আমার নাম। তো আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এই সরকারের একটা পদ আমরা নেই নাই, একটা জায়গায় আমরা যাই নাই, কোথাও আমাদের কোনো ধরনের প্রতিনিধিত্ব আমরা চাই না। কারণ আমরা চাই এই বিতর্কের মধ্যে না গিয়ে বাংলাদেশের সংস্কারের ক্ষেত্রে আমরা সহায়তা করতে চাই, এবং এটা আমরা করার জন্যে আমরা এই সরকারের মধ্যে অনেকে আমাদেরকে প্রশ্ন করি যে ভাই আপনাদের কথা নিয়ে কাজ হচ্ছে, আপনারা তো নাই কোথাও। আমরা এটা চাই না, কারণ আমরা সংস্কারটা চাই। এটা মারফতি লাইনের মতো কথা। অনেক সময় যে মারফতের লোকদেরকে জিজ্ঞেস করলে দেখবেন ওরা বলে তাহলে আমি তো আল্লাহ রেখেছি, আমি ব্যবসা কি করবো, আমি সংস্কার চাই, তবে আমার তো কোনো পদের দরকার নেই। আমরা বাংলাদেশে মনে করি সংস্কারটা লাগবে। এইটা আজকে এমনিতে মনে হয় 54 বছরের আকাঙ্ক্ষা, তো এটা আসলে 75 বছরের আকাঙ্ক্ষা। বাংলাদেশের মানুষ ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করছে আসলে একটা বৈষম্যের বিরুদ্ধে, একটা অধিকারের জন্যে, একটা মর্যাদার জন্যে, একটা স্বাধীন মানুষ হিসেবে আসলে বাঁচার জন্য। সেই যে লড়াই, সে লড়াই বিভিন্ন সময় বিভিন্ন নামে হয়েছে। কখনো বলছে নির্বাচনের লড়াই, কখনো বলছে স্বাধিকারের লড়াই, কখনো আসলে বৈষম্য বিরোধী লড়াই। তো আসলে মানুষ চাইছে তার মুক্তি। সেই মুক্তির লড়াইটা আমরা মনে করি বাংলাদেশে যে ব্রিটিশ কায়দার আইন কানুন, পাকিস্তান কায়দার আইন কানুন, ব্রিটিশ কায়দার সরকার, পাকিস্তান কায়দার যে সরকার, এই সরকার যদি ধারাবাহিকভাবে এইটাই যদি চলে, তাইলে হাসিনা বদলে অমুকরে, অমুকরে বদলে তমুকরে আনলে আমাদের 75 বছরের অভিজ্ঞতা, আমাদের কোনো ভাগ্যের পরিবর্তন হয়। সেই জন্য এবার মনে করি আমরা এই আন্দোলনের আগে থেকে বলতেছিলাম যে সরকার এবং শাসন ব্যবস্থার পরিবর্তন চাই। আমরা গণতন্ত্র মঞ্চের সাথে কাজ করছি, আমরা বিএনপির সাথে কাজ করছি, আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম, কিন্তু আপনারা দেখবেন যে আমরা আজকে কোথাও সে অর্থে নাই। আমরা কেবলমাত্র সংস্কারটার জন্যে বিভিন্ন জনের সাথে ঐক্য করছি, আবার এখন ঐক্যের বাইরেও সংস্কারের জন্য আছে। আবার প্রয়োজন হলে সংস্কারের জন্য প্রয়োজন হলে যার তার সাথে আমরা ঐক্য করতে রাজি আছি। যারা যারা আমাদের মতো করে সংস্কারটাকে চাইবেন, আমরা তাদের সাথে ঐক্যবদ্ধ হতে চাই। এইটা হচ্ছে সংক্ষেপে আপনাদের সাথে আমাদের
দুইটা শত্রুর সাথে আসলে কখনো ঐক্যবদ্ধ হবে। আমাদের গণতন্ত্র মঞ্চ আর এই রাষ্ট্র সংস্কার আন্দোলনের কিংবা রাষ্ট্রচিন্তার দুইটাই হচ্ছে আসলে ঘোষিত শত্রু আছে। একটা হচ্ছে গণহত্যাকারী কিংবা গণহত্যাকারী আদর্শ যারা ধারণ করে, আরেকটা হচ্ছে যারা পাচারকারী। এর বাইরে আমাদের কোনো শত্রু নেই। অতএব আপনি যেটা বলছেন জামাতে ইসলামী এবং আওয়ামী লীগ এরা যতক্ষণ পর্যন্ত গণহত্যার রাজনীতি এবং এটার জন্য জনগণের বিচারের মধ্য দিয়ে এবং তাদের নিজেদের এই আদর্শ পরিত্যাগ করার জন্য জনগণের কাছে ঘোষণা দিয়ে এখান থেকে সরে না আসবে, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে কোনো ঐক্য হইতে পারবে। এর বাইরে সবার কথা বলছে।